ভাইয়া কাইন্ডলি শুরু করুন। বিএনপি মিডিয়া সেল কর্তৃক আয়োজিত টক শো ফোকাল পয়েন্টের ৬২তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক মন্ডলী, দেশের এবং দেশের বাইরে থেকে যারা আপনারা দেখছেন, আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও হিংসার রাজনীতি। আমাদের সঙ্গে আজকে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত সভাপতি ডাক্তার হারুন আর রশিদ। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন আরেকজন চিকিৎসক, দেশের এবং স্বনামধন্য লেখক, রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। এবং আমরা আমাদের সঙ্গে আরেকজনকে যুক্ত করেছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সদস্য ইউনাইটেড লয়ার্স ফোরাম ULF অ্যাডভোকেট শামসুন্নুর বাঁধন। আপনাদের সবাইকে স্বাগতম। এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি আরাফাত বিল্লাহ খান, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্র নির্বাহী কমিটি। এবং প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা খুব ক্রান্তিকালীন সময় পার করছি, যখন বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব মুমূর্ষু অবস্থায় হসপিটালে রয়েছেন এবং তার এই চিকিৎসা নিয়ে রাষ্ট্রপক্ষ, এমন কোর্ট, একই সঙ্গে দুদক, সরকারের সর্বোচ্চ প্রধান, মন্ত্রী, MP বিভিন্ন রকম মন্তব্য করছেন, যেগুলো সত্যিকার অর্থেই অনেকটা দুঃখজনক। এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর বেলায় আসলে এই বিষয়গুলো, এর ব্যাখ্যা বিশ্লেষণ কিরকম হতে পারে, অথবা কিভাবে সাধারণ লোকজন দেখছে বিষয়গুলো, রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন, আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা শুরুতেই চলে যাব প্রথমে আমাদের সম্মানিত আলোচক ডক্টর হারুন রশিদ সাহেবের কাছে। আপনি তো একজন প্রখ্যাত চিকিৎসক এবং একই সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে পলিটিক্সে যুক্ত আছেন, রাজনীতিতে। আপনি ড্যাবের প্রেসিডেন্ট, এটা তো বড় পরিচয়। একজন চিকিৎসক, সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সত্যিকার অর্থে এখন কি অবস্থা, শারীরিক কি অবস্থা, যদি এই বিষয়ে একটু বলতেন। অনেক ধন্যবাদ আজকের উপস্থাপক আরাফাতকে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আসলে আলোচনা করছি, এটা অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয়, এবং যে সময়টায় আলোচনা করছি একটা ক্রান্তিকালীন সময় দেশে। কারণ আমরা জানি যে এই সময়ে বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারগুলি আছে, সেগুলির কোনোটাই আসলে বর্তমানে বিরাজ করছে না, এবং তারই প্রতিফলন কিন্তু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সেবার ব্যাপারে আমরা দেখছি। আপনি জানেন যে বেগম জিয়া, তার বয়স প্রায় 80 ইয়ার্স, এবং 80 বৎসরের একজন মহিলা মানে বয়োবৃদ্ধ মহিলা অবশ্যই। এবং তিনি যখন কারাগারে তাকে একটি মিথ্যা মামলায় প্রেরণ করা হলো, আজকে থেকে প্রায় 5 বছরের বেশি সময় আগে, তখনও তিনি ডায়াবেটিস, তারপর আপনার হাইপারটেনশন, হার্টের প্রবলেম, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি নানাবিধ রোগে তিনি ভুগছিলেন, এবং তাকে কারা অন্তরীণ করা হলো। কারা অন্তরীণ সময়ে যখন তিনি 2 বছর কাল আপনার একটি আমি বলবো যে একদম আইসোলেটেড একটা সেলে ছিল, তখনই কিন্তু তার স্বাস্থ্যের চরম অবনতিটা ঘটে যায়। এবং সেই সময়কালে তিনি, আপনারা সবাই জানেন যে যখন তিনি কারাগারে ঢুকলেন, তিনি কিন্তু হেঁটে একটা সুস্থ মানুষের মতো আপনার কারাগারে গিয়েছিলেন। আশা ছিল আইনের প্রতি শ্রদ্ধা রেখে উনি গিয়েছেন এবং যথাসময়ে জামিন লাভ করবেন এবং আইনিভাবে এই মামলাকে মোকাবেলা করবেন, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তিনি আইনে জয়ী হবেন, কারণ তিনি নিরপরাধ। কিন্তু অত্যন্ত নিষ্ঠুরভাবে এই সরকার, আপনারা দেখেছেন যে তার জামিন বাতিল করে, তাকে মিথ্যা সাক্ষী ইত্যাদি ভাবে বিভিন্ন ভাবে তার মামলাকে প্রভাবিত করে তাকে সাজা দেয়। এবং 2টি বছর তিনি যে আপনার একটি নির্জন প্রকোষ্ঠে, আপনারা জানেন যে পুরাতন কারাগার, সেখানে ছিলেন, সেইখানেই কিন্তু মূলত তার স্বাস্থ্যের চরম অবনতি হয়।
এবং সেই সময় যখন আপনার তার অবস্থা খুবই খারাপ হয়, তাকে বিএসএমইউ হাসপাতাল, পিজি হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেইখানেও তার ইচ্ছা মতো চিকিৎসা তাকে করতে দেওয়া হয়নি। এবং যখন কোভিড এর আক্রমণ শুরু হয় তখন এই সরকার তাকে সাময়িক মুক্তি দিয়ে বাসায় প্রেরণ করে এবং বাসায় প্রেরণ করার ফলে আসলে ওনার যে শারীরিক যে অবস্থা ছিল প্রত্যেকটি ফ্যাক্টরি আপনার ডিটোরিয়েট করে এবং তার পরবর্তীতে আপনারা জানেন যে উনি বারংবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছে এবং বর্তমানে ইটস মোর দেন 2 months উনি অ্যাডমিটেড এভার কেয়ার হাসপাতালে এবং ওনার সার্বিক যে অবস্থান তার সম্পর্কে চিকিৎসক যারা তাকে চিকিৎসা করছেন তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে, আমার মনে হয় সপ্তাহখানেক আগে হবে কিন্তু 10 দিনের মধ্যে, তারা জাতির সামনে ম্যাডাম খালেদা জিয়ার যে বর্তমান অবস্থা তা জানিয়েছেন এবং সে মারফত আমরা যেটা জানতে পেরেছি যে বর্তমানে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আছেন। বিশেষ করে তার যে প্রধান সমস্যা এখন তারা বর্ণনা করেছেন সেটা হলো তার লিভারের সিরোসিস অফ লিভার এবং সিরোসিস অফ লিভারের আমরা ড্যাব বলেন অথবা তার ব্যক্তিগত চিকিৎসকরা বলেন বারংবার কিন্তু যখনই এটা ডায়াগনোসিস হয়েছিল আজকে থেকে প্রায় বছর 3 আগে আমরা কিন্তু বলেছি যে বাংলাদেশে এই রোগটির সম্পূর্ণ চিকিৎসা বর্তমানে নেই, তাকে বিদেশে প্রেরণ করা হোক। সরকার কিন্তু এতে কর্ণপাত করে নাই এবং এখন এই মুহূর্তে তার চিকিৎসকদের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে তার অবস্থা একেবারে লাস্ট স্টেজ অফ সিরোসিস এবং সিরোসিসের যে ইফেক্ট হয় শারীরিক ভাবে তার প্রত্যেকটা কমপ্লিকেশনসে তিনি ভুগছেন এবং তার পেটে পানি আসছে, লাংসে পানি আসছে এবং এই পানি তার বের করতে হচ্ছে মুহূর্তে মুহূর্তে এবং যে কোনো মুহূর্তেই এই পরিস্থিতিটা সার্বিকভাবে বর্তমানে যারা চিকিৎসা করছেন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তারা কিন্তু বলেছে যে আমাদের হাতে আর কিছুই করার নেই, বাংলাদেশে মতো জায়গায় আমরা সর্বোচ্চ চিকিৎসা তাকে দিচ্ছি, এর পরবর্তীতে আমরা আর কিছু করতে পারবো না। তার মানে বর্তমানে ম্যাডাম খালেদা জিয়ার যে অবস্থা তাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে তাকে চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী আমরা যদি তাকে বিদেশে প্রেরণ করতে না পারি চিকিৎসার জন্য, আসলেই তার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত খারাপ এবং যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটনা করতে পারে, সেই জন্য আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। জনাব ডক্টর হারুন রশিদ বলেছে আরেকটি প্রশ্ন আমাদের রয়েছে আর কি, যে এই যে আপনার বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব নয়, এটা হচ্ছে তার চিকিৎসা দাবি করছেন, প্রাইম মিনিস্টার এই কিছুদিন আগে ইউএসএ গিয়ে বলে আসলেন যে তাকে সর্বোচ্চ ভালো জায়গায় ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত? না, এটা তো বাংলাদেশে এভার কেয়ার হসপিটাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ইন দ্য কান্ট্রি। বাংলাদেশে এটা তো এটা 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 বলার অপেক্ষা রাখে না, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যারা ওনাকে চিকিৎসা দিচ্ছেন আপনারা সেই সমস্ত চিকিৎসকদের প্রোফাইল যদি দেখেন, দে আর দ্য বেস্ট ফিজিশিয়ানস ইন দ্য কান্ট্রি। তারা কিন্তু প্রফেসর মহসিন বলেন, প্রফেসর FM সিদ্দিকী বলেন, প্রফেসর নুরুদ্দিন বলেন, বাংলাদেশে তাদের উপরে চিকিৎসক হয় না, তারা কিন্তু যৌথভাবে বারংবার একই কথা বলছেন যে এই রোগের যে চিকিৎসা সেটা বাংলাদেশে সম্ভব না, কারণ এই রোগের চিকিৎসা হলো টিপস এবং লিভার ট্রান্সপ্লান্ট। এই রোগে সিরোসিস অফ লিভারে যে জিনিসটা হয় পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে এবং রক্তক্ষরণ হওয়া শুরু করে, নিভৃতে রক্তক্ষরণ হয় এবং ম্যাডাম খালেদা জিয়া যেটা হচ্ছে এখন পেটে পানি চলে আসে, লাংসে পানি চলে আসে এবং এইটা যদি ট্রান্সপ্লান্ট বাংলাদেশে যেহেতু হয় না, এটা যদি করতে হয় বাইরে ছাড়া সম্ভব না। এবং আপনারা হয়তো জানেন অনেকে যে বাংলাদেশে বিএসএমইউ এবং বারডেমে পরীক্ষামূলকভাবে 2-1টি ট্রান্সপ্লান্ট হয়েছিল, দ্য রেজাল্ট ইজ ভেরি ব্যাড। তো কাজেই যে চিকিৎসকরা বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসক, বরেণ্য চিকিৎসক এবং যে হাসপাতালে তারা চিকিৎসা করছেন তারাই বলছেন দিস ইজ নট আওয়ার সে, এটা আমার রাজনৈতিক বক্তব্য না, এটা কিন্তু চিকিৎসকের মতামত যে তাকে যদি বাঁচাতে হয় তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল
she should be transferred to a country where the advanced treatment is possible. সেই জায়গায় কিন্তু সরকার কর্ণপাত করছে না, তারা বলছে আমরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি। আরে বাবা, সর্বোচ্চ তো বাংলাদেশের সর্বোচ্চ, বাংলাদেশের বাইরে তো আরো অনেক বেটার চিকিৎসা আছে, যা অ্যাভেল করার জন্য আমার প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন, রাষ্ট্রপতি ঘন ঘন যাচ্ছেন চোখ দেখাতে, কান দেখাতে, নাক দেখাতে। তো বাংলাদেশের বাইরে তো উন্নত চিকিৎসা আছে বলেই তারা যাচ্ছেন। ওবায়দুল কাদের সাহেব তো এই কয়েকদিন আগে সিঙ্গাপুরে গিয়ে হার্টের চিকিৎসা করে আসলেন। আমি তো মনে করি হার্টের চিকিৎসা বাংলাদেশেই ভালো হয়, যাওয়ার দরকার নেই। তারপরে তো ওনারা গিয়েছেন বিকজ দ্য ফ্যাক্ট যে বাংলাদেশের চেয়ে ওইসব দিকে ভালো চিকিৎসা হয়। তো কাজে ওনারা যে যুক্তি দিচ্ছেন এগুলি তো একেবারেই অবাস্তব যুক্তি এবং অবান্তর প্রতিহিংসামূলক যুক্তি। ধন্যবাদ, আপনি খুব চমৎকার একটি শব্দ নিয়ে এসছেন, প্রতিহিংসা। আমাদের ঠিক টপিকটাও এরকমই, যে হিংসার রাজনীতি। আমরা ঠিক এবারে হিংসার রাজনীতি নিয়ে কথা বলতে চাই ডক্টর সাখাওয়াত সায়ন্ত। ডক্টর সায়ন্ত, আপনি একদিকে হচ্ছে নিজেই চিকিৎসক, একই সঙ্গে আপনি লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনার প্রচুর ভক্ত অনুরাগী আছে বাংলাদেশে যারা আপনার কথা শুনতে পছন্দ করে। আপনার কাছে আমি কয়েকটা বিষয় আলোকপাত করব এই হিংসার রাজনীতির বিষয়ে। প্রথম হচ্ছে, সমসাময়িক সময় দেখবেন বাংলাদেশের আইন মন্ত্রী উনি বললেন যে আসলে তার পরিবার থেকে আবেদন করতে হবে যদি দেশে বাইরে যেতে হয়। তাহলে আইন মন্ত্রী বলছেন যে পরিবার আবেদন করবে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এটা যদি বিবেচনা করবেন ইটস আপ টু দেম। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যেখানে আমাদের কিছু করবার নেই, এটি তো হচ্ছে যাবে আইন মন্ত্রণালয়ে, আইনমন্ত্রী দেখবেন এটি উনি ফরওয়ার্ড করেন। যদি কোর্টের বিষয় হয় কোর্টে ফরওয়ার্ড করবেন, না হলে যদি প্রধানমন্ত্রীর কাছে করবার থাকে তাহলে সেখানে করবেন। অথচ দুদকের আইনজীবী বলছেন যে, আমি জাস্ট কোট করি এই বিষয়টাকে, দুদকের আইনজীবীর কথাটা, দণ্ডটা স্থগিত করেছে ওনারা, সরকার, পরিবারের আবেদনের ভিত্তিতে। কাজেই ওনার পরিবার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওনার পরিবার কি বলে, ওনাদের সাথে সরকারের কি যোগাযোগ হয়েছে এই বিষয়টা আমি জানি না। তবে তার আইনজীবীরা এবং পরিবার তার স্বাস্থ্য সম্পর্কে যেটি বলেছে সেটি যদি উদ্বেগজনক হয় তাহলে তার আইনজীবী, সরকার এবং পরিবারের মধ্যে আলোচনা হওয়া উচিত। ডক্টর সায়ন্ত, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি জানতে চাওয়া হচ্ছে, এই যে আপনার তিন ধরনের বক্তব্য, একই সঙ্গে প্রধানমন্ত্রী তিনি বলছেন যে আমি নির্বাহী আদেশের বলে যতটুকু আমার করা সম্ভব অতটুকু করেছি। আবার উনি বেশ কিছুদিন আগে, উনি যখন এইবার আমেরিকা যাওয়ার আগে, এর আগে যখন গিয়েছিলেন লন্ডনে, উনি বক্তব্য রেখেছিলেন যে বেশি কথা বললে খালেদা জিয়াকে আবার জেলে ঢুকিয়ে দিব। সরকারের কর্তা ব্যক্তি সহকারে দুদকের আইনজীবী, তার এই বক্তব্যগুলোকে আপনি কিভাবে দেখেন? জি, আরাফাত বিল্লাহ খান, আপনাকে এবং সঙ্গে আলোচনায় আমার অত্যন্ত প্রিয়জন প্রফেসর ডক্টর হারুন আল রশিদ স্যার এবং অ্যাডভোকেট নূর বাঁধন যারা আছেন এবং যারা শুনছেন, সবার জন্য শুভেচ্ছা রইল। আপনি যে প্রসঙ্গগুলি এনেছেন এর সঙ্গে একদিকে প্রতিহিংসা, আর একদিকে হচ্ছে আইনের অপব্যাখ্যা এবং অপব্যবহার আছে। নিশ্চয়ই আইনের অপব্যাখ্যা এবং অপব্যবহারের দিকটা আমাদের সঙ্গে একজন আইনজীবী যেহেতু আছেন উনি বলবেন। আমি মোটা দাগে এটুকু বুঝি মানুষের সঙ্গে কথা বলে বা সংবাদ মাধ্যম বিভিন্ন আলোচনা থেকে এবং নিজের উপলব্ধি থেকে, যে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুদক, এরা সবাই শেখ হাসিনার নির্দেশ মতো একটা মানবিক বিষয়কে অমানবিকভাবে নোংরা খেলা খেলছে। মানবিক বিষয়কে নিয়ে অমানবিক ও নোংরা খেলায় তারা আছে, এবং এটা রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নির্দেশে হচ্ছে বলে আমার ব্যক্তিগত মত এটা মনে হয়। শেখ হাসিনা বলেছিলেন যে তারেক রহমান বেশি কথা বলে তার মাকে আবার জেলে ঢুকিয়ে দিবে, মানে ছেলে কথা বললে মাকে জেলে ঢুকিয়ে দিবে আবার। এইটা তার থেকেও বড় ওনার এটা যে পুরোপুরি প্রতিহিংসা,
চরিতার্থ করছেন। সাম্প্রতিক কালের তার একটা বক্তব্য নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, যে এই যে ক্যান্টনমেন্ট থেকে ম্যাডামকে বের করে দেওয়া, বাসা ছাড়তে বাধ্য করা, সেই বিষয়ে ওনার বক্তব্যটা ছিল এরকম যে ওনার বাবা দেশ স্বাধীন করেছেন সেই জন্যই ক্যান্টনমেন্ট, এবং এই ক্যান্টনমেন্টে ওনাকে যেহেতু ঢুকতে দেয় নাই একবার বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায়, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করা লাগবে না, যেদিন সুযোগ পাবো বের করে দেব, বের করে দিছি। একজন নেত্রী, বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় রাজনৈতিক কারণের মধ্যে পড়ে উনি একবার ঢুকতে পারেননি। সেটা তৎকালীন কর্তৃপক্ষ ন্যায় করেছিল বা অন্যায় করেছিল সে ব্যাখ্যা ভিন্ন। সেই সময় তিনি মনে মনে ঠিক করলেন এই ক্যান্টনমেন্টে সে খালেদা জিয়াকে আর বসবাস করতে দিবে না। তিনি প্রধানমন্ত্রী হলেন, হওয়ার পরে যে ট্রিকি আচরণটা করলেন সেটা হলো আদালতের ঘাড়ে বন্দুক রাখলেন ঠিকই, কিন্তু ট্রিগারটা টিপলেন উনি নিজে এবং গুলি করে দিলেন, ম্যাডামকে বাসা থেকে ছাড়তে বাধ্য করলেন। এই যে যখন প্রধানমন্ত্রী হিসেবে উনি যে শপথ নেন যে তিনি কোনো রাগ অনুরাগের বশবর্তী হয়ে কিছু করবেন না, সেটা কিন্তু আর থাকলো না। তিনি তার ওই আগে প্রি ডিটারমাইন্ড যে প্রতিহিংসা পরায়ণ সিদ্ধান্ত, সেটাকে বাস্তবায়ন করলেন। ঠিক এইটার আদলেই আপনি দেখবেন ম্যাডামের যে রায়, তার যে সাজা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক থেকে সরিয়ে অন্য কাউকে স্বাধীনতার ঘোষক নির্ধারণের, ইতিহাস নির্ধারণের যে আদালতি রায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সহ বড় বড় রায়গুলি আদালতকে ব্যবহার করে করা হলো, এর প্রতিটাই হচ্ছে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য এবং প্রতিহিংসা থেকে। এখন এই যে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার এই প্রতিহিংসার পেছনে কারণ কি? অনেকে এই কথাটা বলেন যে এইভাবে প্রতিহিংসা ওনার প্রতি কেন করতে হবে, উনি প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা তো জনগণের ভোটেই প্রধানমন্ত্রী হয়েছেন অন্তত 96 সালে, বা 2008 সালে বিতর্ক থাকলেও জনগণ ভোট দিতে পেরেছিল, এরকম বিষয় বলেন অনেকে। আমার এটার একটা ব্যাখ্যা আছে, সেটি হচ্ছে শেখ হাসিনার বিপরীতে ম্যাডাম খালেদা জিয়ার কোয়ালিটি, নেতৃত্বের কোয়ালিটি বলেন, আপোষহীন নেত্রী এবং অপরাজিত নেত্রী। এই আপোষহীন অপরাজিত পার্সোনালিটি সম্পন্ন একজন নেত্রী, যিনি বিএনপির মতো একটি দলকে হোসেন মোহাম্মদ এরশাদ বন্দুকের নলে ক্ষমতা দখল করে সেই দল ভেঙে অনেক নেতাকে নিয়ে যাবার পরেও সেই দলটাকে টিকিয়ে রেখে মাটি ও মানুষের দলে পরিণত করেছেন এবং বাংলাদেশের অন্যতম প্রধান বৃহত্তর জনপ্রিয় দলে পরিণত করেছেন। এই কৃতিত্ব যেই নেত্রী কোন নির্বাচনে কখনো পরাজিত হয়নি। সেইখানে আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স একটু দেখাই। এইটা ডেমোক্রেটিক লিডার খালেদা জিয়া, এই যে বইটি, এটা সাংবাদিক শফিক রেহমানের সম্পাদিত একটি বই। তিনি এই বইটির একটা আর্টিকেলও লিখেছেন এবং এটা কভার করেছেন, যেটা নিয়ে সেইটা অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা বিষয়। সেটি হচ্ছে টাইম ম্যাগাজিনে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে কভার করা হয়েছিল 2010 সালের 10 এপ্রিল। ইট ইজ ভেরি রেয়ার ফর বাংলাদেশি পলিটিক্যাল লিডার, এটা খুব সহজে পাওয়া যায় না। একবার শেখ মুজিবুর রহমানকে নিয়ে হয়েছিল, আর তারপরে দ্বিতীয় রাজনৈতিক ব্যক্তি যে খালেদা জিয়াকে নিয়ে হয়েছে। এইটা তো শেখ হাসিনার সহ্য হওয়া কঠিন। এই বইতে শফিক রেহমান লিখছিলেন, প্রবাবলি ওয়ার্ল্ড রেকর্ড ইন দ্য হিস্ট্রি অফ পার্লামেন্টারি ইলেকশন। In 5 general elections, Khaleda Zia received more than 2.5 million votes. সে 1991 সালের 5টায়, 96 সালের ফেব্রুয়ারিতে 5টা, জুনে 5টা এবং অক্টোবর 2001 সালে যখন 5টা ইলেকশন করার বিধান বাতিল করে 3টা করা হলো, 2001 সালে 1 অক্টোবরও 5টা এবং 2008 সালের 29 ডিসেম্বরে যখন 5টায় করা যাবে না, 3টা বলা হলো, এই তখন 3টাতেই। অর্থাৎ এই যে 5টা ইলেকশনে 23টি আসনে তিনি হিউজ পরিমাণ ভোট পেয়ে অপরাজিত থাকলেন। জীবনে পরাজয়ের রেকর্ড এই নেত্রীর নাই। এর বিপরীতে শেখ হাসিনার রেকর্ড দেখেন, তিনি 1991 সনে ঢাকা 7 আসনে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সঙ্গে নির্বাচন করলেন নৌকা প্রতীক নিয়ে এবং সেখানে 27,239 ভোটে ফেল করলেন। এই ঢাকায় সাদেক হোসেন খোকার সঙ্গে, সাদেক হোসেন খোকা 56.66% ভোট পেয়েছিলেন আর
শেখ হাসিনা পেয়েছিলেন 36.5%। ব্যবধানটা চিন্তা করেন। সেই একই ইলেকশনে ঢাকা 10-এ মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান, যিনি এখন বিএনপিতে নেই, তিনি তখন ধানের শীষ মার্কা নিয়ে বিএনপি থেকে নির্বাচন করেছিলেন এবং 58.69% ভোট পেয়েছিলেন। তার বিপরীতে শেখ হাসিনা মাত্র 37.76% ভোট পেয়ে 16,260 ভোটে হেরেছিলেন। এই পরাজয়টা তিনি হয়তো নিতে পারেন না। এরপরে তিনি এর পরের ইলেকশনে গোপালগঞ্জের বাইরে থেকে ইলেকশন করার সাহসী পাননি, কিন্তু একবার তারপর হয়তো তার শুভাকাঙ্ক্ষীরা তাকে এই কুবুদ্ধিটা দিয়েছিল যে নেত্রী শুধু গোপালগঞ্জ থেকে জিতলে তো হবে না, খালেদা জিয়ার তো সারা দেশে যেখানে দাঁড়ায় সেখানেই যেতে, একটু গোপালগঞ্জের বাইরে এসে জিতে দেখাতে হবে। তারপর তিনি বেছে নিয়েছিলেন 8ম জাতীয় সংসদ নির্বাচনে 2001 সালে শ্বশুরবাড়ি রংপুর 6 বেছে নিয়েছিলেন। সেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট নূর মোহাম্মদ মন্ডলের সঙ্গেও তিনি 12,739 ভোটে হেরে গেলেন। এই যে খালেদা জিয়ার একদিকে আপসহীনের ব্যাখ্যাটাও আসছি, আর অপরাজিত, আর উনি বারবার পরাজিত, এই পার্থক্যটা উনি নিতে পারেন না, খালেদা জিয়াকে জেলাস করেন। আর একটা হচ্ছে আপসহীনের বিষয়, সবাই জানেন যে হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে বেগম খালেদা জিয়া এরশাদের নিপীড়নের মুখে বিএনপি থেকে অনেক সিনিয়র নেতাকে ভাগিয়ে নেবার পরেও সেই দলটিকে নেতৃত্ব দিয়ে আপসহীন ভূমিকার কারণেই তিনি রাজনীতির মাঠে উজ্জ্বল তারকা হিসেবে আবির্ভূত হলেন। আর বিপরীতে শেখ হাসিনা কি করেছেন? 1986 নির্বাচনে প্রথমে সিদ্ধান্ত হয়েছিল বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুই দল থেকে, তারা জোটের থেকে দুইজনই ইলেকশন করবেন 150 আসনে। তখন তারা বিজয়ী হয়ে উপনির্বাচনে অন্যদের বিজয়ী করে আনবেন এবং এভাবে হইলো নির্বাচনের মাধ্যমে এরশাদকে পরাজিত করবেন। সেই সিদ্ধান্ত পরে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে তখন এই যে সমঝোতার রাজনীতি চলছিল বিরোধী শিবিরে, বিএনপি আওয়ামী লীগ সহ 7 দল 8 দল এই সব জোটে, সেই সময় চট্টগ্রামের লালদিঘি ময়দানে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন সমাবেশে যে এরশাদের অধীনে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান বলে বিবেচিত হবে। এর দুদিনও যেতে পারে নাই, ঢাকা এসে তিনি সিদ্ধান্ত নিয়ে বিএনপি কে রেখে একা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এখন তাকে যদি যে এই হাইকোর্টের রায়ের সেই রংহেডেড বক্তব্যের মতো এখানে জাতীয় বেঈমান কেউ বলে বসে, তারও হয়তো জেলে যেতে হবে এই ভয়ে কেউ বলে না। কিন্তু প্রেক্ষাপট কিন্তু ওরকমই, যে নিজে ঘোষণা দিলেন যে এই নির্বাচনে যে যাবে সে জাতীয় বেঈমান বলে বিবেচিত হবে, তারপর তিনি নিজেকে ওই তালিকাভুক্ত করলেন। এখানেও বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার বড় একটা পার্থক্য সূচিত হয়ে রইল। এরপরে যখন বাংলাদেশে বিভিন্ন সূচকে নারী শিক্ষা বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা মন্ত্রণালয় বলেন, প্রবাসীদের জন্য কল্যাণের জন্য আলাদা মন্ত্রণালয় বলেন, মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টি সহ বহু যুগান্তকারী ঘটনা তিনি সৃষ্টি করলেন বেগম খালেদা জিয়া। আর একটা রেকর্ড এমন করে থাকলেন যেটা শেখ হাসিনা 100 বছর বেঁচে 100 বছরও যদি প্রধানমন্ত্রী থাকেন জোর করে সেই রেকর্ড ভাঙতে পারবেন না। সেটি হচ্ছে একটি রক্ষণশীল মুসলিম দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া। এই জায়গা থেকে তো বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা সরাতে পারবেন না। এই নানাবিধ কোয়ালিটি এবং অবস্থানের কারণে একটি হিংসুটে মনোভাব থেকে, জেলাসি থেকে শেখ হাসিনা কোনোভাবেই খালেদা জিয়াকে নিতে পারেন না। এটি তার বক্তব্যে, তার কথায়, প্রতিহিংসায় বোঝা যায়। সে কারণে খালেদা জিয়া যদি মুক্ত মানুষ থাকেন, মুক্ত থেকে রাজনীতি মসনদে থাকবার খায়েশ এটি টিকবে না, সেই আতঙ্ক থেকে বেগম খালেদা জিয়াকে জেলে ঢোকানো, তাকে নির্বাচন থেকে দূরে সরানো তার জন্য তাদের দৃষ্টিতে ফরজে আইন হয়ে পড়েছিল। যে কারণে একটি বানোয়াট মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে আদালতকে ব্যবহার করে, সেটা ব্যাখ্যা আইনজীবী আরো ভালো দিতে পারবেন, কিন্তু পাবলিক পারসেপশন তাই, তাকে জেলে ঢুকানো হলো। হারুন ভাই যেটা বলছিলেন, বিএনপি চেয়ারপারসন যখন বাসা থেকে গাড়িতে ওঠেন, হেঁটে উঠেছেন, গাড়ি থেকে আদালতে এবং আদালত থেকে জেলে যাবার পরে যখন গাড়ি থেকে নামেন হেঁটে বের হয়েছেন, সেই মানুষ পরে কারাগার থেকে হসপিটালে আসলেন হুইল চেয়ারে,
হসপিটাল থেকে বাসায় নেওয়া হলো হুইল চেয়ারে। এই যে এই ক্ষেত্রে তাকে মেরে ফেলবার জন্য প্রত্যক্ষভাবে হত্যা করলেও সেটা হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এক ধরনের হত্যাকাণ্ডই। সেই হত্যাকাণ্ডটা ঘটাচ্ছে, যেটা বিএনপির অনেক নেতা তাদের বক্তৃতায় বলেন যে ম্যাডাম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে। এর প্রমাণ আছে কিনা আমি জানি না, প্রমাণ করা সহজসাধ্য নয় কিনা সেটাও আমি জানি না, বা কোনোদিন প্রমাণিত হবে কিনা, কিন্তু এটি এখন বিশ্বাস করবার যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে ম্যাডামের লিভারের রোগ হওয়ার পরে প্রধানমন্ত্রী অত্যন্ত অমানবিকভাবে বাজি ইঙ্গিত করে এই কথাটা প্রচার করেছেন যে কি হলে লিভার পচে আমরা জানি। এই রকম অমানবিক উদ্দেশ্যমূলক কথা বলবার জন্যই তাকে স্লো পয়জনিং করে তার লিভার নষ্ট করার দিকে নিয়ে যাওয়া হয়েছে কিনা চিকিৎসা না দিয়ে, সেই প্রশ্নটি মানুষ এখন করছে। আমি আবারও বলছি, এর সত্য মিথ্যা প্রমাণ সাপেক্ষ সেটা আমরা জানি না, কিন্তু পাবলিক পারসেপশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে এই সব আলোচনা উঠছে। আরেকটা বিষয় হারুন ভাই যেটা বলছেন যে শেখ হাসিনা বলছে বাংলাদেশের সবচেয়ে ভালো হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, সবচেয়ে ভালো হাসপাতালেও চিকিৎসাটা সময় মতো নিতে দেয়া হয়নি। যখন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়, তখন তিনি তার পছন্দের প্রাইভেট হসপিটালে চিকিৎসা চেয়েছিলেন নিতে, তাকে অ্যালাউ করা হয়নি, বলেছে এর কোনো সুযোগই নেই। তারপর করোনা আসার পরে তারপর তাকে বাসায়ও দেওয়া হলো, এবার কেয়ারে চিকিৎসারও সুযোগ দেওয়া হলো। তার মানে তাকে দেওয়ার সুযোগ ছিল সরকারের হাতে, সেই সুযোগটা আগে দেওয়া হয়নি ইচ্ছাকৃতভাবে। কারণ ওনার রোগ গুরুতর অবস্থায় যাবে, মৃত্যুর মুখোমুখি হবে, তখন তিনি দয়া দেখাবেন, মানবিক নেত্রী সাজবেন। আবার এখন তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, গত 1-1.5 বছর 2 বছর ধরে বলা হচ্ছে, তখনও সেটা দেয়া হচ্ছে না, বলছে বাংলাদেশে সবচেয়ে ভালো জায়গায় দেয়া হচ্ছে। এইভাবে এখানেও ডিলে করে মূলত ওই প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে যে ম্যাডাম খালেদা জিয়াকে উনি মৃত্যু না দেখা পর্যন্ত তার মনের যে প্রতিহিংসা এটা ফুলফিল হবে না হয়তো। আনমিউট করো আরাফাত, আনমিউট। শান্ত, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন এরপরে কিছু বলার অপেক্ষা রাখেন, এটাই সত্যি। বাংলাদেশের লোকজন সেটাই প্রত্যক্ষ করছে যে প্রতিনিয়ত আসলে কিভাবে একজন অবিসংবাদিত, আপসহীন এবং একজন এক কথায় বলতে গেলে তার সমগ্র জীবনের সফলতার যে তার যে অর্জনটুকু রয়েছে, এই অর্জনটুকু নিঃসন্দেহে আমরা এটা বিশ্বাস করি যে প্রধানমন্ত্রীর সহ্য হয় না। আমরা এবার যাব হচ্ছে আমাদের পরবর্তী বক্তার কাছে, আমাদের অ্যাডভোকেট শামসুন নূর বাঁধন। বাঁধন, আপনার কাছে আমাদের জানতে চাওয়া হচ্ছে, তার পরিবার থেকে বারবার করে বলা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে যে পরিবার থেকে আবেদন করা হোক। আমরা তো সেই কবে থেকে শুনছি যে পরিবার থেকে আবেদন করা হচ্ছে। এই বিষয় সম্পর্কে একটু বলেন যে আসলে আমাদেরকে পরিবার থেকে কি ধরনের স্টেপ নিয়েছে এ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও সহিংস রাজনীতি শীর্ষক আলোচনায় আমার সহ আলোচক বৃন্দ এবং যারা দূর থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের কোটি কোটি জনতার প্রাণের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শারীরিকভাবে যে অবস্থায় আছেন, উনি আমরা ডাক্তার সাহেবদের কাছ থেকে শুনলাম এবং আমরা পত্রপত্রিকা, মিডিয়া এবং চিকিৎসাবিদদের কাছ থেকে এর আগে যারা তার মেডিকেল বোর্ড তাদের কাছ থেকে জানতে পেরেছি যে উনি এখন মোটামুটি বিনা চিকিৎসাতেই আছে। এটা অত্যন্ত দুঃখজনক এই কারণে, কারণ উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। তো পরিবারের পক্ষ থেকে যে আবেদনের কথাটা আসছে এবং এটা নিয়ে নানা কূটকৌশলও করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো ট্রায়াল কোর্টে একটা 2,33,00,000 টাকার একটা সিম্পল মামলা, যে টাকা এখন আমরা জানি সবাই 11 কোটি টাকাতে রূপান্তরিত হয়ে ব্যাংকেই আছে, এমন একটা মামলায় তাকে সাজা দিল ট্রায়াল কোর্ট। সেই সাজা
পরবর্তীতে হাইকোর্ট এতটাই আক্রোশ, নেত্রীর আকাশচুম্বী যেই জনপ্রিয়তা, সেখানে আপনার সাজাকে দ্বিগুণ করে দেওয়া হলো, নজিরবিহীন ভাবে 10 বছরে নিয়ে যাওয়া হলো। তো এরপরে নেত্রীকে নির্জন কারাবাসে, যেটা ডাক্তার সাহেব বলেছেন ছিল, সেই জায়গায় থাকা অবস্থায় আমরা বারবার পরিবারের পক্ষ থেকে এবং আইনজীবীরা তার চিকিৎসার জন্য আবেদন করা সত্ত্বেও তাকে ওইভাবে চিকিৎসা করার সুযোগ দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে একটা রিটের মাধ্যমে কোর্ট তাকে পিজি হসপিটালে ট্রান্সফার করা হয় এবং করোনা মহামারী কালীন সময়ে পারিবারিক আবেদনের প্রেক্ষিতে 401 ধারায় তাকে মুক্তি দেওয়া হয় চিকিৎসার জন্য, মানে সে মহামারীর অবস্থায় সে বাসায় থাকতে পারবে। এবং তাকে এই যে বাসায় থাকতে দেওয়ার যে অনুমতিটা দিল হসপিটাল থেকে, এটা একটা শর্তযুক্ত, আমি আবারও রিপিট করছি, 401 ধারায় সরকার চাইলে কোনো কনভিক্টেডকে শর্তযুক্ত বা শর্তহীন ভাবে মুক্তি দিয়ে বা সাজা স্থগিত রাখতে পারে। সেই জায়গায় দেশনেত্রীকে একটা শর্তযুক্ত মুক্তি দিলেন। নেত্রী বাসায় থাকার পর পরবর্তীতে আমরা বারংবার দেখেছি পারিবারিক আবেদনের প্রেক্ষিতেই 6 মাস পর পর নেত্রীর মেয়াদটা এক্সটেনশন হয়েছে এবং সেটা কিন্তু এক্সিকিউটিভ অর্ডার বলেই হয়েছে। এটা কোনো আদালতের কোনো বিষয়বস্তু এখানে আর তখন থাকলো না। নেত্রীকে, যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা, বাসায় থাকার অবস্থা যখন খারাপ হচ্ছিল, তখন নেত্রীকে কয়েক দফা এবার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তাও অনেক সময় ক্ষেপণ করে। যখন তার যে ট্রিটমেন্টটা দরকার ছিল ওই মোমেন্টেই তাকে সেই সুযোগটা দেওয়া হয় নাই। তো যেইখানে পরিবার 6 মাস পর পর আবেদন করছে যে এক্সটেনশন করার জন্য, সেখানে প্রত্যেকটা অর্ডারেই লেখা থাকে যে তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে প্রেরণ করার অনুমতি দেওয়া হোক, এবং একবারও কিন্তু সরকার সেই আবেদনটাকে, ওই লাইনটাকেই তারা আমলে নেয় নাই। তারা আমলে না নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, যেটা আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমাদের আবেগ নিয়ে অনেকটা খেলার মতোই অবস্থা। এবং নেত্রীর, আপনার মিউট করা, আরাফাত সাহেব আপনি মিউট করা। আমি এরপরে বাদন, তার মানে আপনি বলছেন যে বারবার করে আবেদন করা হচ্ছে, কিন্তু পরিবার থেকে যে আবেদন করা হচ্ছে ওই লাইনটুকু সরকার ঠিক প্রকাশ করছে না, বিষয়টা এরকম? প্রকাশ আবেদনে প্রত্যেকবারই লেখা থাকে যে আমরা তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে প্রেরণ করা হোক, আর তারা বারবার বলছে এখানে আমাদের কিছু করার নেই, এটা আদালত থেকে নিতে হবে অনুমতি। কিন্তু এখানে আদালতের কোনো ফাংশন নেই। 401 সম্পূর্ণ একটা এক্সিকিউটিভ অর্ডার। এক্সিকিউটিভ অর্ডারে আমাদের সম্পর্কে বলতেন 401 ফৌজদারি কার্যধারা 401 সম্পর্কে আমাদেরকে বলতেন একটু। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় সরকার চাইলে কোনো কনভিক্টেড কে শর্তযুক্ত বা শর্তহীন, এই দুইটা কথাই উল্লেখ আছে, শর্তযুক্ত বা শর্তহীন ভাবে মুক্তি দিতে পারে, সাজা স্থগিত রাখতে পারে। তো সেই ক্ষেত্রে ম্যাডামকে যে 401-এর অধীনে শর্তযুক্ত, এই শর্তযুক্তটা উঠিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তাদের শর্ত হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার কারণে দেশের বাইরে যেতে পারবে না। উনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক জিয়ার স্ত্রী। উনি কি দেশের বাইরে ট্রিটমেন্ট নিতে গেলে দেশে আর ফিরে আসবেন না? একজন আপসী নেত্রী যে 1/11-এর সময় পর্যন্ত দেশে যায়নি, দেশের বাইরে যায়নি, অথচ আমরা দেখেছি অন্য আরেকজন নেত্রী, তিনি কিন্তু ঠিকই চিকিৎসা নিতে 1/11-এর সময় গিয়েছেন। আমাদের নেত্রী কখনোই আপোষ করে নাই। সেই জায়গায় তাকে চিকিৎসা করতে দিলে সে চিকিৎসা নিয়ে ফেরত আসবে। এটা তো শর্তযুক্ত, আর শর্তটা উঠিয়ে দেওয়াই এটা সরকারের এক্সিকিউটিভ অর্ডার, এখানে আদালতের কিছু করার নাই। এবং সর্বশেষ 5ই সেপ্টেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার সাহেব যেই এক্সটেনশন একটা প্রেয়ার দিয়েছিলেন, সেইখানে কিন্তু উল্লেখ আছে এই বিদেশি চিকিৎসার ব্যাপারে।
এবং চিঠিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে এবং সেইখানে যে আবেদনপত্রটি তারা রিসিভ করেছেন সেই সিল সাবুত সহই আমাদের কাছে রিসিভ কপি সহ আছে। তো এরপরে আর কিভাবে আবেদন করা যায়, একটা মানুষ আর কিভাবে আবেদন করে? এখন যদি কেউ আপনার কাছে একটু আসছে আর কি, এটা হচ্ছে আমি একটু আগে একটা প্রশ্ন করেছিলাম ডক্টর সায়ন্তকে, উনি ওরা যেটা জিজ্ঞাসা করেছেন অ্যাকচুয়ালি প্রতিহিংসা রাজনীতি কিরকম, এবং এই যে আমাদের বর্তমান সরকারের যে দায়িত্বশীল মন্ত্রীরা রয়েছেন ওনারা যেমন একে অপরকে অপরের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন যে বিষয়ে তার না ঠিক প্রশ্ন হচ্ছে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে না এটা আমাদের ফাংশন না, এটা হচ্ছে আইন মন্ত্রণালয়ের ফাংশন, আইন মন্ত্রণালয় বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাংশন, আসলে ফাংশনটা কার? ফাংশনটা হচ্ছে যেটা আমরা যে এক্সটেনশন প্রেয়ারটা বা দেশের বাইরে নিয়ে যাওয়ার যে প্রেয়ারটা এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিলে সেটা আবার গ্রিন সিগন্যাল দেয় কিন্তু আইন মন্ত্রণালয় থেকে। তো আইনমন্ত্রী যখন গ্রিন সিগন্যাল দিবে তখনই কিন্তু এটা মানে তাদের দুইজনের নলেজেই আছে, কিন্তু তারা জাতিকে একটা মানে জাতির সাথে তামাশা করছে, তারা বলছে আমি জানি না বা এটা আদালত থেকে নিতে হবে, এগুলো আসলে তাদের একটা কালক্ষেপণ ছাড়া আর কিছুই না এবং জাতিকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা ছাড়া আর কিছুই না। দুদকের আইনজীবী বলছেন যে দণ্ড মওকুফ করেছে সরকার, যদিও আমরা বারবার করে বলছি এটা ঠিক না। দণ্ড স্থগিত করেছে সরকার, যদিও আমরা বলছি এটা পারে না। এই যে সরকার দণ্ড স্থগিত করতে পারে না আর উনি সরকার করেছে, এই বিষয়ে একটু যদি বলতেন। আচ্ছা, এখন উনারা তো সবাই মানে একটা সরকারের অধীনেই দুদক বলেন, রাষ্ট্রপক্ষ বলেন, আদালত বলেন, সব সরকারের কাজই করছে। কেউ তো এই পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার কেউই আদালত থেকে কোনো রেমিডি বা দুদক বা রাষ্ট্রপক্ষ থেকে কোনো ভালো কিছু পাবে এটা আশা করাটাও বোকামি। এখন যেটা হচ্ছে 401 ধারার ক্ষমতাটা কিন্তু শুধু ম্যাডামের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে বা এর পূর্বে কখনো হয় নাই এরকম কিন্তু না। বাংলাদেশে এরকম অনেক নজির আছে যে সাজাপ্রাপ্ত আসামি দেশের বাইরে চিকিৎসা করতে গিয়েছেন। হ্যাঁ, উদাহরণ সহ যদি আমি বলি, 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব জাসদের সভাপতি আসম আব্দুর রব উনাকে কিন্তু কনভিক্টেড হওয়া সত্ত্বেও 401-এ কোনো প্রেয়ার করার ছাড়াই দেশের বাইরে চিকিৎসা করতে পাঠিয়েছিলেন জার্মানিতে। এইটা কিন্তু মানবিকতার কথা আজকে তারা বলে যে তাকে তারা দেশনেত্রীকে দয়া দেখাচ্ছেন। এটা তো দয়া না, তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। দয়া হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন প্রেয়ার ছাড়া আসম আব্দুর রব সাহেবকে দেশের বাইরে চিকিৎসা করতে পাঠিয়েছেন। আমাদের দেশে আরো যদি বলি, 111-এর সময় মোহাম্মদ নাসিম, উনি আওয়ামী লীগের নেতা, উনিও কিন্তু দেশের বাইরে চিকিৎসা করতে গিয়েছেন। এরকম আমরা যদি বলি জেনারেল আজিজ সাহেবের ভাই জোসেফ, উনিও কিন্তু দেশের বাইরে চিকিৎসা করতে গেছেন। তো 401 ধারাটা নিয়ে দুদক এর আইনজীবী যে বক্তব্যটা দিচ্ছেন এটা আসলে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করা ছাড়া আর কোনো কিছু না। আরো আছে এটা একটা ফান্ডামেন্টাল রাইটস আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জীবন বাঁচানোর অধিকার। আর আইন যদি আমাদের সংবিধান বলে আইনের দৃষ্টিতে সমতার কথা, তো আমি যদি আইনের দৃষ্টিতে সমতার কথা বলি, সেই সমতা আমার ক্ষেত্রে কেন থাকছে না? আমার কি ফান্ডামেন্টাল রাইটস বলি বা সাংবিধানিক যে সুযোগ সুবিধা, আইনের দৃষ্টি সমতা, আমি কনভিক্টেড, আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য না, অন্যান্য আসামিদের ক্ষেত্রে বা কনভিক্টেডদের ক্ষেত্রে প্রযোজ্য? বিষয়টা তো আসলে এরকম হতে পারে না। আর সহিংসতার রাজনীতি তারা যে করছে, আমি আপনাকে আর একটু ক্লিয়ার করি এই বিষয়টা। দেশের বাইরেও কিন্তু আপনি যে উদাহরণটা জানতে চেয়েছেন আমার কাছে, রাশিয়ার বিরোধী দলের নেতা নেভালিনকে কিন্তু পুতিন আপনার চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়েছে। সৌদি আরবে, চীনে এরকম নজির আছে, কিন্তু দেশের বিভিন্ন দেশের বাইরেও কিন্তু এরকম আছে। এবং তা ইউনাইটেড নেশনস এর 1990 সালের 14 ডিসেম্বর যে একটা সাধারণ পরিষদের যে অধিবেশন হয় সেখানের একটা রেজুলেশন অনুমোদিত হয় যে কোন রাষ্ট্র যদি তার নাগরিকের চিকিৎসা সেবাটা সম্পূর্ণভাবে প্রোভাইড করতে না পারে সেই ক্ষেত্রে তার জীবন বাঁচানোর তাগিদে তাকে দেশের বাইরে
পাঠাতে হবে, সেটা সে রাজনীতি হোক বা রাজনীতির বাইরে হোক। তো উনি একজন তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। সেই ক্ষেত্রে কেন তার দিকে এত বিরূপ মনোভাব বা তার এই জনপ্রিয়তাকে কেন ভয় পাচ্ছে সরকার, তাকে চিকিৎসা ছাড়া এভাবে রেখেছে, এটা আসলে জনগণ এবং আমরা সবাই খুব স্পষ্ট। ধন্যবাদ শামসুন্নুর বাঁধন। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা আবার যাচ্ছি আমাদের প্রথম আলোচক ডক্টর হারুন আর রশিদ সাহেবের কাছে। হারুন রশিদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন যে অবস্থা, এই মুহূর্তে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেড়ানোর তো কোনো শারীরিক অবস্থা তৈরি হয় অথবা গভর্নমেন্ট যদি দেয়, তাহলে কোন দেশ তার জন্য বেটার হবে এবং কি ধরনের চিকিৎসা ব্যবস্থা সেখানে তার জন্য বেটার হবে? দেখুন, এই মুহূর্তে তো আমাদের চিকিৎসক যারা তাকে চিকিৎসক তারা বলেছেন কোথায় কোথায় লিভার ট্রান্সপ্লান্ট করা যায়। তো অলরেডি আমার মনে হয় যে আমাদের যে দলীয় যে মহাসচিব, তার সাথে আপনারা দেখেছেন যে জার্মান যে আপনার রাষ্ট্রদূত, তার সাথে কথা হয়েছে এবং দে হ্যাভ অফার্ড এ আপনার কি বলবো, ম্যাডামের চিকিৎসার ব্যাপারে তাদের দেশে তারা বলেছেন যে উন্নত বিশ্বের যে চিকিৎসা হয় তাদের দেশের সর্বোচ্চ সেন্টার আছে এবং তারা যদি সরকার পারমিট করে এবং ম্যাডামের পরিবার যদি রাজি হয়, তারা সর্বোচ্চ সাহায্য করবে। তো এইরকম আমার মতে যে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশেই আপনার এই ধরনের চিকিৎসা হয় এবং সেগুলি স্বনামধন্য যে আপনার লিভার সেন্টারগুলি আছে, যেই জায়গায় শুধু লিভার না, ওনার তো লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে ওনার প্রত্যেকটা সিস্টেম কিন্তু এখন ইনভলভ। ওনার কিন্তু কিডনি টোটালি ড্যামেজড, হ্যাঁ, ইনভলভ, ওনার লাং ইনভলভ, ওনার আপনার কি বলে আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল, তারপরে ওনার শরীরে প্রোটিন বলতে গেলে নেই, ওনার যে ইমিউনিটি যেটা বলি আমরা, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে প্রায় মানে সর্বনিম্ন পর্যায়ে আছে। তো এই সমস্ত কিছু বিবেচনায় একটা সার্বিক যে ব্যবস্থাপনা দরকার, সেটা আমাদের দেশে গড়ে ওঠে নাই, এটা ওনার চিকিৎসকরা বারবারই বলতেন। সেই হিসাবে উন্নত যে পশ্চিমা বিশ্বের যে দেশগুলি আছে সেগুলিতে প্রায় অনেকগুলি দেশেই এই চিকিৎসাটা হয় এবং সেখানে যদি অতি সত্ত্বর ওনাকে ট্রান্সফার করা যায়, তাহলে আশা করা যায় যে শি ক্যান হ্যাভ এ বেটার লাইফ অ্যাট লিস্ট। হ্যাঁ, যে ওনার যে বর্তমান যে অবস্থান, এই সংকটাপন্ন অবস্থান, তার থেকে উনি হয়তো মুক্তি পাবে। এবং আমি আপনাকে বলতে পারি, ওনার বর্তমান যে অবস্থা, ওনাকে একজন সাধারণ রোগীর মতো কিন্তু ওনাকে ট্রান্সফার করা যাবে না। She needs to be transferred by a air ambulance. Otherwise, during transfer, she will lose her life. হ্যাঁ, ওনার অবস্থা এতটা সঙ্গীন, এই যে পেশেন্টটি ক্ষণে ক্ষণে সিসিইউ, আইসিইউ এবং এই আজকে 2 মাস ধরে হাসপাতালে এই যে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে, তাকে ট্রান্সফার করতে হলো সর্বোচ্চ নিরাপত্তা এবং সর্বোচ্চ আপনার অ্যাসিস্ট্যান্স দিয়ে তাকে ট্রান্সফার করতে হবে। আর না হলে ওই ট্রান্সফার সময় কিন্তু তাকে আমরা হয়তো তার জীবন নাশ হয়ে যাবে। তো সেই কারণে আপনি যেটা বলেছেন যে কোথায়, আমি মনে করি যে উন্নত বিশ্বের অনেক দেশই যদি রাজি হয়, সরকার যদি তাকে ছেড়ে দেয়, তাহলে এরকম অনেক দেশ আছে যারা বিনা মূল্যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে প্রস্তুত আছে। অথবা সেই সমস্ত সরকার রাজি না হলো, বিএনপির লক্ষ লক্ষ অনুরাগী যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারা তার খরচ বিয়ার করার জন্য তৈরি আছেন। আমার কাছ থেকে এই ধরেন, এই যে গত সপ্তাহে আপনার অস্ট্রেলিয়ান যে অ্যাসোসিয়েশন অফ ডক্টরস, হ্যাঁ, আমি নাম বলতে চাই না এখানে, হি হ্যাজ র্যাং মি টুয়াইস, বলেছে যে আপনারা যদি মনে করেন, ম্যাডামের পরিবার যদি মনে করে যে অস্ট্রেলিয়াতে ওনার চিকিৎসার দরকার, আমরা অস্ট্রেলিয়ান যারা জাতীয়তাবাদী চিকিৎসক আছি, আমরা সবাই তৈরি আছি ওনাকে যা দরকার আমরা সেটা করার জন্য। সো দিস ইজ ফ্যাক্ট এভরিওয়্যার। বাইরে উন্নত বিশ্বে আমাদের হাজারো হাজারো চিকিৎসক এবং আমাদের বিএনপির অনুরাগী আছেন, ম্যাডামকে যারা ভালোবাসেন, তারা ওনার চিকিৎসার জন্য তৈরি আছেন। তবে এখানে সরকারের সদিচ্ছা দরকার। সরকারের সদিচ্ছা যদি না থাকে, তাহলে তো কিছু হচ্ছে না, আপনারা চোখের সামনেই দেখছেন।
ডক্টর হারুনুর রশিদ, আপনি আপনার কাছে জানতে চাই, আপনি তো বাংলাদেশে একটা বৃহৎ সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করছেন, আপনার তো অপরাপর একটি সংগঠন রয়েছে। তো আমরা তো জানি যে ডাক্তাররা আসলে খুব মানবিক মূল্যবোধের জায়গা থেকে খুব শক্ত তারা, এবং আমাদের অন্যান্য মানুষের তুলনায় ডাক্তাররা কিন্তু এই বিষয়ে খুবই অগ্রসরমান। অপরাপর কোনো আপনাদের অপোনেন্ট সংগঠন যেগুলো রয়েছে, আমাদের সাচিপের কোনো নেতা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা, যে আসলে বিষয়টি একজন রোগী হিসেবে তারা কিভাবে দেখছে? এটা তো বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক। বস্তুত বাংলাদেশে বিগত 15-16 বছরে সমস্ত সেক্টরগুলি আপনার চেতনা এবং অচেতন, মানে কি বলবো, মুক্তিযুদ্ধের চেতনা এবং চেতনা বিরোধী শিবিরে ওনারা বিভক্ত করে দিয়েছে। বাংলাদেশে বর্তমানে কিন্তু আপনার নিউট্রালিটি, পেশাগত যে নিউট্রালিটি থাকা দরকার, কোথাও নেই। আপনি দেখবেন আজকে ম্যাডাম খালেদা জিয়ার যে আপনার দুরবস্থা, এই অবস্থায় আমি মনে করি একজন চিকিৎসক হিসাবে সে সাচিব কি আপনার ন্যাপ করে, এটা ইম্পর্টেন্ট না। চিকিৎসক হিসাবে তাদের এই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সাথে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এই যে বিএমএ আছে, সাচিব আছে, তাদের তরফ থেকে বিন্দু মাত্র কোনো আপনার পজিটিভ অ্যাটিটিউড আমরা দেখি নাই। বরঞ্চ বিভিন্ন টকশোতে আমি আগে যেতাম, সেই সমস্ত জায়গায় সাচিবের 2-1 চিকিৎসকের যে ধরনের অ্যাটিটিউড এবং কথাবার্তার যে ধরন, তাতে উল্টো ম্যাডাম খালেদা জিয়ার এই কি বলে স্বাস্থ্য অবস্থা নিয়ে আমাদের নেতারা রাজনীতি করছেন, এই ধরনের একটা অ্যাটিটিউড আমি তাদের মধ্যে দেখেছি। I have left going to the talk shows these days. I do not go because ওখানে গেলে ওদের যে অ্যাটিটিউড, সত্যিকার অর্থে ওখানে অনেক কথা বলতে হয় যেটা হয়তো আমাদের আমাদের রুচিতে বাধে। যার কারণে বাংলাদেশের আপনারা খেয়াল করে দেখবেন সমস্ত পেশাতে পেশা ভিত্তিক পেশাজীবীদের যে আপনার মূল্যবোধ থাকার কথা ছিল, সেই মূল্যবোধটা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের সার্বিকভাবে মূল্যবোধের অবক্ষয় চরমে চলে গেছে। না হলে তো আপনার এই অবস্থা চলতে পারে না। আপনারা দেখছেন বাংলাদেশে কি অবস্থা চলছে। হ্যাঁ, এটার পেছনে আপনি আসলে বেসিক কোন কারণকে দায়ী করতে চান? আপনার কাছে কি মনে হয়? এটা তো আপনার একটা সরকার যদি অবৈধভাবে, জবাবদিহীন ভাবে আপনার ক্ষমতায় থাকতে চায়, তাহলে প্রথম আঘাত করতে হবে মূল্যবোধে। আপনি যদি মূল্যবোধটা ধ্বংস করে দিতে পারেন, তাহলে আপনার চামচা শ্রেণী সৃষ্টি হবে, অবৈধ লুটেরা শ্রেণী সৃষ্টি হবে, হ্যাঁ, যারা আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে। এবং সেই জিনিসটাই তারা করেছে। তারা শিক্ষা আপনার ধ্বংস করে দিয়েছে, মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছে, যাতে করে আপনার প্রতিবাদী যে কণ্ঠস্বর সেটা স্তব্ধ হয়ে যায়। দিস ইজ সো ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই প্ল্যান্ড ওয়েতে কিন্তু করা হয়েছে। এটা কিন্তু একদিনে 2 দিনে না, ধীরে 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 আমাদের মূল্যবোধগুলিকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আজকে একটা মানুষ ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে পারে না, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারে না। সে চিন্তা করে আমি যদি এটা বলি তাহলে আমার উপরের যে যিনি আছে তিনি আমাকে কি বলবেন। হ্যাঁ, কিন্তু এই অবস্থা ছিল না। কিন্তু একটা সময় আমাদের সমাজে সামাজিক মূল্যবোধগুলি মারাত্মক রকমের আপনার প্রখর ছিল, এবং মানুষ সামাজিক ভাবে আপনার প্রতিরোধ গড়ে তুলত। আপনার এই আজকে যে নাগরিক সমাজ নাই, আজকে আপনি দেখবেন যে একটা খারাপ কাজ, দেখবেন যে সুশীল সমাজ, সুশীল নামে যে সমস্ত ভদ্রলোক যারা আছেন, তারা দেখবেন যে সেই অন্যায়টাকে সমর্থন করে টিভিতে টকশোতে বক্তব্য দিচ্ছে। সেই কণ্ঠস্বরগুলি স্তব্ধ হয়ে গেছে। অথবা যে লোকটি প্রতিবাদ করছে, তার কণ্ঠস্বরকে থামানোর জন্য তার বিরুদ্ধে মামলা হামলা, তাকে ফিজিক্যাল নির্যাতন করে, যেন ভয়ে সে আর কোনোদিন এই প্রতিবাদের মুখী না হয়। তো কাজেই এটা তো একেবারেই ভেরি সহজেই অনুমেয়, কিন্তু ভেরি ইজিলি আন্ডারস্টুড যে মূল্যবোধকে যদি ধ্বংস করে দিতে পারো, তাহলে জবাবদিহিহীনতা থাকবে, তাহলে তুমি ক্ষমতায় থাকতে পারবে, তাহলে তুমি এই 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 মূল্যবোধহীন জাতিকে শাসন করতে পারবে। সো দিস ইজ ভেরি ইজিলি আন্ডারস্টুড। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি ডক্টর শান্ত আপনার কাছে। ডক্টর স্বাগতম শান্ত, আপনার কাছে একটি জানতে চাওয়া হচ্ছে, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী বলেছেন
বেগম খালেদা সম্পর্কে যে বয়স ৮০-র উপরে, সময় হয়ে গেছে, কান্নাকাটি করে লাভ নেই। একজন প্রধানমন্ত্রী হয়ে উনি আসলে এইভাবে কথা বলতে পারেন কিনা, শিষ্টাচারের কোন পর্যায়ে পরে আপনি এই বিষয়ে কি বলতে চান? এই কথা শোনার পরে শিষ্টাচার শব্দটাও লজ্জিত হয়েছে আমার ধারণা। শিষ্টাচার যে শব্দ বলতে একটা শব্দ ডিকশনারিতে আসছে, সেটা প্রাইম মিনিস্টার বোধহয় সেই ডিকশনারি পড়েন নাই। বেগম খালেদা জিয়া বাকি সব পরিচয় আপনি বাদ দেন, তিনি মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা, তিনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী, তিনি জেড ফোর্সের অধিনায়কের স্ত্রী, তিনি সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধার ফিল্ডে থেকে যুদ্ধ করা মুক্তিযোদ্ধার স্ত্রী, যিনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের স্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতির স্ত্রী, যিনি নিজে 3বারের প্রধানমন্ত্রী, বিএনপির মতো বৃহত্তম একটি দলের নেত্রী। এই সমস্ত পরিচয় ভুলে যান। তিনি প্রায় 80 বছর বয়সী একজন নারী, একজন মানুষ। তো কোনো একজন অসুস্থ মানুষকে নিয়ে অন্য কোনো মানুষ যদি তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে এই কথাটা বলতে পারে না। ফলে এখানে শিষ্টাচারের প্রসঙ্গটা একেবারেই অবান্তর। এইটা আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ সমর্থনকারী একটু লিবারেল যারা, তাদের অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও এটা নিয়ে খুব নিন্দা করেন এবং বিরক্ত, বলেন এটা কোনো মানুষের কথা হতে পারে না। এখন কি করবে, তারা তো প্রকাশ্যে বলতেও পারেন, এদেশের সবকিছু তো একজনের কথাই হয়। আপনি আমাকেও শুরুতে এই প্রশ্নটা করেছিলেন, অ্যাডভোকেট বাঁধনকেও করেছেন, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় বা দুদক একে অপরের দিকে যে দায়িত্ব ডিশোল্ডারিং করে, আসলে দায়িত্ব কার? আসলে এই প্রশ্নটা আমরা সবাই জানি, বিচার বিভাগ বলেন, দুদক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা আইন মন্ত্রণালয় বলেন, এরা কি কেউ তার নিজস্ব যে দায়িত্ব, আইনানুগ দায়িত্ব, সেটি কি পালন করার সক্ষমতা তাদের আছে? অন্তত এই রকম সেন্সিটিভ বিষয়ে, যেখানে প্রধানমন্ত্রীর একটা ইচ্ছা খুব গুরুত্বপূর্ণ, সেখানে এদের কার কি দায়িত্বকে ডিশেল্ডারিং করলে এটা আমাদের কাছে একেবারেই গুরুত্বপূর্ণ নয়। এখানে একজন ব্যক্তির ইচ্ছাটা গুরুত্বপূর্ণ, যেটা আগেই বলেছি। তিনি কি চান সেদিকে তাকিয়ে থাকে, সেই ইচ্ছাটা বাস্তবায়ন করার যে কর্মচারী, সেগুলো হচ্ছে এই ব্যক্তিরা বা এই মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানগুলি। সুতরাং কর্মচারীরা তাদের মনিবের কথা শুনবে, একান্ত অনুগত কর্মচারী এরা, সেটাই তারা করছে। আপনি দেখেন 1/11-এর সময় বেগম খালেদা জিয়ার নামে যে কটা মামলা ছিল, তার তুলনায় দ্বিগুণের বেশি মামলা ছিল শেখ হাসিনার নামে। শেখ হাসিনার নামে সবগুলা মামলা হাওয়া হয়ে গেল কি করে? বেগম খালেদা জিয়ার নামের সেই মামলা বেড়ে 37টা হয়ে যায় কি করে? আজকে যে বিচারপতিরা বেগম খালেদা জিয়ার এই রায় দিয়েছেন, সেই সব বিচারপতি তার বাড়ি থেকে বের করেছেন। আগেই উল্লেখ করেছি, যেসব গুরুত্বপূর্ণ আলোচিত রায় দিয়েছেন, তাদের রিটায়ারমেন্টের পরে কিংবা বিচারপতি হিসেবে থাকা অবস্থায়ও যে বক্তব্য আমরা শুনছি, তাতে কি দেশের মানুষ বুঝতে পারছে না যে তারা নিজেরা কতটা বায়াসড এবং অনৈতিকভাবে বিশেষ জায়গার নির্দেশ পালন করেন? এগুলি বললেও আমরা বিপদে পড়ি অনেক সময়। আদালত অবমাননার একটা খড়গ আমাদের সামনে ঝুলিয়ে রাখে, কিন্তু আমাদের বলতে হবে। এখন চিকিৎসার জন্য সরকারের দিকে আমরা তাকিয়ে থাকি, আবেদন করি, হ্যাঁ করি, নিয়ম রক্ষার জন্য করি, কিন্তু আমি মনে করি এটা একদম স্পষ্ট, বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে বিশেষ উদ্দেশ্যে, তাকে বিনা চিকিৎসায় রাখা হয়েছে বিশেষ উদ্দেশ্যে, তার মৃত্যু নিশ্চিত করবার জন্য, তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা ছিল প্রথম উদ্দেশ্য। তাতেও তাদের মন ভরে নাই। তাদের ফাইনাল ডেস্টিনেশন বা উদ্দেশ্য হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিশ্চিত করা। কেবলমাত্র তাদের গোয়েন্দা রিপোর্টে বা তারা যখন কনভিন্সড হবে যে বেগম খালেদা জিয়ার এখন বিদেশ পাঠালেও চিকিৎসা করে লাভ হবে না, তার আগে তারা দিবে, চিকিৎসা নিতে সুযোগ দিবে, এইটা এদেশের মানুষ বা আমরা কেউ এখন বিশ্বাস করতে পারছি না। সেই আস্থাটা হারিয়ে ফেলেছি। বরং বেগম খালেদা জিয়া মানি বাংলাদেশ, বেগম খালেদা জিয়া মানি আমাদের গণতন্ত্র, বেগম খালেদা জিয়া মানি আমার মানবাধিকার, আমার সমস্ত কিছু। এই সব কিছুর প্রতীক হয়ে গেতে চান, আপনি যদি গণতন্ত্র ফিরে পেতে চান, আপনি বাক স্বাধীনতা, মানবাধিকার এগুলি যদি ফিরিয়ে আনতে চান, এই সবগুলা ফিরিয়ে আনার যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সঙ্গে একাকার করে ফেলতে হবে বেগম খালেদা জিয়ার এই ইস্যুটাকেও। সুতরাং
বাংলাদেশ বাঁচলে তিনি বাঁচবেন। বাংলাদেশকে রক্ষা করে এই তফসিলের আগে যদি আমরা মনে করি দেশকে ভালোবাসেন, যারা গণতন্ত্র চান, মানবাধিকার চান, যারা বেগম খালেদা জিয়াকে ন্যূনতম ভালোবাসেন, তাদের এখন অন্য কি হিসাব নিকাশ আছে, অন্য কি দেন দরবার আছে, কি চাওয়া পাওয়া আছে, সেগুলা ভুলে এই 2-3 সপ্তাহ নিয়োগ করতে হবে নিজেদেরকে সর্বতোভাবে বাংলাদেশকে রক্ষা করবার জন্য। যদি এই দানবকে ঘাট থেকে ফালানো যায়, বাংলাদেশকে রক্ষা করতে পারি, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি, অটোমেটিক্যালি বেগম খালেদা জিয়ারও রক্ষা পাবেন এবং তার চিকিৎসার সুযোগ আমরা পাবো। আদারওয়াইজ এই আবেদন নিবেদন কোনো যে কাজে আসবে না সেই প্রমাণ আমরা পেয়ে গেছি। ফলে আজকে প্রফেসর হারুন ভাই বেরিয়ে গেল নাকি? ভাইয়া উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নেটওয়ার্কের ভীষণ ডিস্টার্ব করতেছে। ও ঢুকছে, আবার ঢুকছে। আরাফাত বিল্লাহ ভাই মনে হয় বের হয়ে গেছে। জি না, আমি আছি। আচ্ছা। পাচ্ছেন আমাকে? জি, আমার নেট খুব ডিস্টার্ব করছে, বুঝছি না কেন। আপনার কাছে জানতে চাওয়া, অ্যাডভোকেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। আমরা আসবো আপনার কাছে আবার। আপনি আসলে আমাদের মেইন ভোকাল আজকের। আপনি যে একজন ডাক্তার হলেও এই পলিটিক্যাল বিষয়গুলো আপনার কাছে আমরা বেশি জানতে চাই। শান্তনুর বাঁধন, আপনার কাছে আমাদের শেষ যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে, প্রাইম মিনিস্টার লন্ডনে বলেছেন পৃথিবীর কোন দেশের সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন, আপনাদের বলেছেন এরকম অজস্র নজির রয়েছে। এখন আসলে এই মুহূর্তে যা ঘটছে, আমরা কি এই কথা বলতে পারি যে সরকার ইন্টেনশনালিটি করছে, আসলে কোর্ট কোনো ফ্যাক্টর না, যেহেতু নির্বাহী আদেশে 401 নির্বাহী আদেশ বলে এখন সমস্ত ক্ষমতার মালিক অথবা প্রধানমন্ত্রী এই বিষয়ে, তাহলে কি শুধু প্রধানমন্ত্রী চাইলেই বিষয়টি নিষ্পত্তি হতে পারে, নাকি কোর্টের কোনো বিষয়ে ফাংশন এখানে রয়েছে? আচ্ছা, আমি এই কোয়েশ্চেনের অ্যান্সার মনে হয় এর আগেও আপনাদেরকে ক্লিয়ার করেছি। 401 ধারায় এটা সম্পূর্ণ এক্সিকিউটিভ অর্ডার, এখানে আদালতের কিচ্ছু করার নাই। এবং ডিএলআর 3-তে এই সম্পর্কে আপনার উল্লেখ আছে। উনারা যদি প্রধানমন্ত্রী তার আইন বিশেষজ্ঞ না, উনার যারা আইন বিশেষজ্ঞ আছেন, প্রধানমন্ত্রী যা আগেই বলে দিচ্ছেন, তার আইনমন্ত্রীরা সেটা আবার পরে ব্রিফ করছেন। কিন্তু আদতে তো উনি আইন নিয়ে নাড়াচাড়া যারা করছেন, তার আইনমন্ত্রী বা আইন সংশ্লিষ্ট যারা, তারা যদি ডিএলআর 3 দেখে, ফলো করে, যারা এখন দুদকের থেকেও অনেক ধরনের 401 ধারার অপব্যাখ্যা, যেটা আইনগত ব্যাখ্যা না, রাজনৈতিক ব্যাখ্যা তারা দিচ্ছে, তো তারা ডিএলআর 3টা যদি ফলো করে, জিনিসটা ক্লিয়ার হবে। 401 সম্পূর্ণ এক্সিকিউটিভ অর্ডারের বলেই হয়, এখানে আদালতের কিচ্ছু করার নাই। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে নিয়ে তারা যে এই সহিংস রাজনীতি বলবো, আমাদের আজকে আলোচনার বিষয় তার চিকিৎসার সাথে সহিংসতা একটা পয়েন্ট আছে, এইটা হচ্ছে তাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য এবং মানুষের যে আবেগ তা নিয়ে একটা খেলা, আর অন্য কিছুই না। সহিংস রাজনীতি বিষয়ে আমি আরেকটু যদি আপনার কোয়েশ্চেনের সাথে অ্যাড করি, আমাদের ডাক্তার জোবাইদা রহমান, উনি অত্যন্ত ভালো একজন চিকিৎসক, এখানে আরো চিকিৎসকরা আছেন। তিনি সরকারি চাকরি করা অবস্থায় সরকারের কাছে অ্যাপ্লিকেশন দিয়ে ছুটি নিয়ে তিনি দেশের বাইরে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি আসতে দেরি হওয়ার কারণে, বিলম্বের কারণে এক্সটেনশন প্রেয়ার দিয়েছিল, যেটা অ্যাকসেপ্ট করা হয় নাই, এবং তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সংসদে দাঁড়িয়ে খুব আনন্দের সাথে বলেছে যে জোবাইদা রহমানকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এইটা একটা সহিংস রাজনীতির একটা প্রতিফলন। অন্যদিকে যদি আমরা দেখি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে কিন্তু প্রয়াত ওয়াজেদ সাহেব, উনি কিন্তু চাকরি করেছেন এবং বেগম খালেদা জিয়ার কারণেই কিন্তু তার চাকরি এক্সটেনশনও হয়েছে।
তিনি কিন্তু এমন না যে সহিংসতার যে বিষয়টা আসে, চিকিৎসা ক্ষেত্রে বলেন, আমাদের মানবাধিকারের কথা বলেন, আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলেন, সবকিছুর ক্ষেত্রেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। 401 ধারা নিয়ে আদালতের, আমি আবারও বলছি, আদালতের কিচ্ছু করার নাই, খালি শর্তযুক্ত আর শর্তহীন। তারা শর্তযুক্ত মুক্তি দিয়েছে সরকার, তারা শর্তটা উঠিয়ে দিলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবেন। আরো যদি বলি, এই জোবাইদা রহমানকে শুধু চাকরি থেকে বরখাস্ত করেই কিন্তু তারা ক্ষান্ত হননি। এই ভদ্রমহিলার বিরুদ্ধে, একজন গৃহবধূ, মামলা দেওয়া হয়েছে, তার ব্যক্তিগত 35 লক্ষ টাকার একটা এফডিআর ছিল। সেইখানে তাকে যেই টাকার এগেনস্টে তিনি রেগুলার তার ট্যাক্স ফাইলেও সেটা ইস্যু করা ছিল, তারপরেও তাকে এই টাকার এগেনস্টে মামলা করা হলো এফডিআর এর এগেনস্টে। এবং তারা এতটাই আক্রোশমূলক ভাবে, মানে 24 জন সাক্ষী 14 দিনে তারা নিয়েছে, এবং রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে সাক্ষী নিয়েছে, এমন নজির বাংলাদেশে আছে। এবং এই মানে ডাক্তার জোবাইদাকে আপনার 3 বছরের সাজা দেওয়া হয়েছে। এগুলা তো একটা নির্বাচনের আগে আক্রোশ ছাড়া আর কিছুই না। জিয়া পরিবারের প্রতি তাদের যেই আক্রোশ, যেই মামলায় তারেক রহমানকে আপনার নিম্ন আদালত খালাস দিয়ে দিচ্ছে, সেই মামলায় আবার উচ্চ আদালত 7 বছরের সাজা দিয়ে দিচ্ছে, এগুলো তো সব মানুষ বুঝে, জনগণ বুঝে। এটা বুঝতে আসলে আইন জানতে হয় না, এটা আবেগ নিয়ে খেলা করছে। জিয়া পরিবারকে তারা তিলে তিলে ধ্বংস করে দিতে চাচ্ছে। ওকে, আপনি জাস্ট 30 সেকেন্ডে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, আসলে আমাদের কি করা উচিত এই মুহূর্তে, কিংবা আসলে আপনার কোনো ব্যক্তিগত অভিমত আছে কিনা? আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপাতত আমাদের দেশনেত্রীর যে অবস্থা, আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে নেত্রীর জন্য দোয়া চাইবো, আল্লাহ যাতে তাকে সুস্থ রাখেন, তিনি যাতে আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরে আসতে পারেন, এবং সরকারের যাতে শুভ বুদ্ধির উদয় হয়। এই সরকার নিজেদেরকে যেভাবে মানে বিনা ভোটে কন্টিনিউ করে যেতে চাচ্ছে, এইটা থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি। শুধু এখানে বিএনপি করি বলেই বা কোনো দল করি বলেই আমাদের আন্দোলনে আসতে হবে তা না। প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু সাফারার, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত, আমাদের সন্তানরা যারা নতুন ভোটার হয়েছে তারা যাতে ভোট দিতে পারে, আমরা যাতে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ পাই, সেই জিনিসটা নিশ্চিত করার জন্যই জনগণকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এখন যাব হচ্ছে ডক্টর শাখাওয়াত শান্ত আপনার কাছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে 30 সেকেন্ডে কিছু বলবেন। সেক্ষেত্রে তখন ডিসকানেক্টেড হয়ে গেছে বলে যে শেষ কথাটা বলতে পারিনি, সেটাই এখন শেষ করি। সেটি হচ্ছে, বাংলাদেশকে যারা ভালোবাসে, গণতন্ত্রকে যারা ভালোবাসে, ফিরে পেতে চায়, মানবাধিকার যারা রক্ষা করতে চায়, এবং বেগম খালেদা জিয়ার প্রতি তার যাদের ন্যূনতম ভালোবাসাও আছে, এরা সবাই এক হয়ে যত দ্রুত সম্ভব যদি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এগুলোকে উদ্ধার করতে পারি, আমরা সমস্ত হিসাব নিকাশ সাইডে রেখে এই কয়টা ইস্যুকে সামনে রেখে এই কয়টা আমরা চাই কিনা, তারা একমত হয়ে সবাই যদি ঐক্যবদ্ধ হয়, খুব অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব। এবং সেই বাংলাদেশ ফিরে পেলে, সেই গণতন্ত্র ফিরে পেলে, আমরা বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সেই সিদ্ধান্ত এদেশের জনগণই নিতে পারবে। কোনো অন্যায়কারী যারা উদ্দেশ্যমূলক ভাবে তাকে জেলে ঢুকায়, যারা উদ্দেশ্যমূলক ভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তাদের কাছে আবেদন করে বসে থাকতে হবে না। আবেদন করা হয়েছে, তাদের মানবিকতা জাগানোর চেষ্টা করা হয়েছে, কথা হয়েছে, আলোচনা হয়েছে, সব হয়েছে, কিন্তু তাদের মধ্যে মানবিকতা বোধ যে নেই, সেটা ওই বক্তব্যের মাধ্যমে আমরা স্পষ্ট হয়ে গেছি এখন, যে তার বয়স 80 হয়ে গেছে, তার এখন আর চিকিৎসা দেওয়া প্রয়োজন নাই, তার অবস্থা এই যায়, তার এখন মৃত্যুর সময় হয়ে গেছে। দেশের শীর্ষ পর্যায় থেকে একজন মানুষকে নিয়ে যখন এই বক্তব্য দেয়া হয়, তখন তাদের কি ইচ্ছা, তাদের মানসিক অবস্থা কি, তাদের অমানবিকতা কোন পর্যায়ে গেছে, এটা বুঝতে আর অসুবিধা থাকে না। ফলে আমি এই মানবিকতা জাগানো আবেদন নিবেদন এগুলাতে আমার ব্যক্তিগতভাবে আর কোনো বিশ্বাস নেই। তো সবার প্রতি ওই অনুরোধটাই আবার রাখি, আসুন আমরা সবাই দেশটাকে বাঁচাই, বেগম খালেদা জিয়াও বাঁচবেন ইনশাল্লাহ।
ধন্যবাদ। ডক্টর হারুনুর রশিদ, আপনি অনুগ্রহ করে কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আসলে এতক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা হলো, আমি যে জিনিসটা দিয়ে শেষ করতে চাই, বাংলাদেশে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা কিন্তু মূল আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরে পাওয়া। বাংলাদেশের মানুষ যে মুক্তিযুদ্ধ করেছিল সেটার মূল লক্ষ্যই ছিল গণতন্ত্রকে ফিরে পাওয়া। আজকে 52 বছর পরে স্বাধীনতার আমাদের সেই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার কিন্তু আজকে আপনার আমাদের হাতে নেই। আপনারা দেখেছেন একটা ফ্যাসিস্ট সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছে। তারা আমাদের গণতন্ত্রকে কেড়ে নিয়েছে, ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে, তারা আমাদের ভাতের থালাতে থাবা বসিয়ে দিয়েছে, আমাদের সার্বভৌমত্ব আজকে ক্ষুণ্ণ। তো কাজেই যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সত্যিকার অর্থে বিশ্বাস করি, তাহলে আমাদের সবাইকে সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে শরিক হতে হবে। তাহলেই ফ্যাসিজম বিদায় নিবে, শুধু কথায় ফ্যাসিজম বিদায় নিবে না। ইনশাল্লাহ সবাই যদি ঐক্যবদ্ধ হই, তাহলে এই ফ্যাসিস্ট সরকার আমাদের ঘাট থেকে নামবে এবং বেগম খালেদা জিয়া তার চিকিৎসা পাবেন, আমরা ভোটের অধিকার পাবো, গণতন্ত্র ফিরে আসবে এবং সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত আলোচকবৃন্দ। আমাদের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন ড্যাবের সভাপতি জনাব হারুনুর রশিদ, ছিলেন বিশিষ্ট লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, ছিলেন আমাদের সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শামসুন নূর বাঁধন। আমাদের দীর্ঘ আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে, আমাদের শামসুন নূর বাঁধন অ্যাডভোকেট উনি বলেছেন 401 ধারাটি সম্পূর্ণ এক্সিকিউটিভ অর্ডারে হয়, এটি কোনো আদালতের বিষয় নয়। এখানে শর্তযুক্ত একটি কথা লেখা আছে, যদি এই শর্তযুক্ত কথাটিকে আমরা সরকার রিমুভ করে দিয়ে শর্ত মুক্ত শব্দটি এখানে যুক্ত করে, তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে যাওয়ার বিষয়ে চিকিৎসা নেওয়ার বিষয়ে আর কোনো বাধা থাকবে না। সুতরাং এই কথা থেকে প্রতীয়মান হয় যে সরকার ইন্টেনশনালি, উদ্দেশ্যমূলক ভাবে এখানে এই দেশে বাইরে যাওয়ার প্রক্রিয়াটি তারা নিয়ন্ত্রণে রেখেছে। আমাদের অন্যতম আলোচক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, উনি অনেকগুলো বিষয় আলোকপাত করেছেন। তার মধ্যে আমি বুলেট পয়েন্টে কয়েকটি বিষয় নিয়ে আসছি। আপসহীন এবং অপরাজিত নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার জীবনে কখনো পরাজিত শব্দটি ওনার লাইফে আসেনি এবং তার জীবনে যে অ্যাচিভমেন্ট গুলো রয়েছে, নিঃসন্দেহে বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, ওয়ার্ল্ডের অনেক ফিমেল প্রাইম মিনিস্টার কিংবা রাষ্ট্রপতির এই ধরনের কোনো অ্যাচিভমেন্টের নজির নেই। এককভাবে যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রয়েছে, সঙ্গত কারণেই বর্তমান প্রধানমন্ত্রী সে বিষয়গুলো একটি তার জন্য একটা দুঃখের বিষয় যে তার ঝুলিতে এই ধরনের অ্যাচিভমেন্ট নেই এবং তার লাইফে অনেক বেশি পরাজয়ের রেকর্ড রয়েছে। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে সাজাটা দেওয়া হয়েছে, এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে এবং তার এই উদ্দেশ্যের পেছনে সরকারের একটি যেটা বৃহৎ একটি উদ্দেশ্য রয়েছে, যে সরকার নিশ্চিত যখন হবে যে এরপরে বিদেশে চিকিৎসা নিতে গেলে আর চিকিৎসা নেওয়া সম্ভব নয়, তখনই হয়তোবা সরকার তাকে চিকিৎসার সুযোগ দিবে। এ ধরনেরই সন্দেহ পোষণ করছেন ডক্টর সায়ন্ত এবং তিনি একই সঙ্গে আরো বলেছেন, যারা গণতন্ত্র, মানবাধিকার, দেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা তাদের মধ্যে রয়েছে, তারা যদি সবাই এখন ঐক্যবদ্ধ হয়, ফলে সকল মিলে যদি দেশের গণতন্ত্র উদ্ধার করা যায় এবং উদ্ধার করা সম্ভব, যদি আমরা সবাই একসঙ্গে হই, উদ্ধার করা সম্ভব। আর গণতন্ত্র ফিরলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব করা হবে, কারণ গণতন্ত্র মানেই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের অন্যতম আলোচক ডক্টর হারুনুর রশিদ, ড্যাবের প্রেসিডেন্ট, তিনি বলেছেন মূল্যবোধের রাজনীতি এখন আর নেই। বিগত 15 বছর ধরে মূল্যবোধকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, ফলশ্রুতিতে মানবিকতার কোনো স্থান এখানে আর নেই। সঙ্গত কারণেই এই জায়গায় সুচিকিৎসা কিংবা অপোনেন্ট কোনো সরকারি দলের যারা ডাক্তার রয়েছেন, তাদের যে মূল্যবোধ থাকবার কথা ছিল সেটা এখন আর নেই। যদি এই ধরনের অবস্থা চলমান থাকে, আগামীর বাংলাদেশ কোন থেকে যাবে বলা খুব মুশকিল। ডক্টর হারুনুর রশিদ তিনি প্রত্যাশা করেছেন বাংলাদেশের এই অবস্থায় যারা বিবেকবান মানুষ রয়েছে, যারা দেশকে ভালোবাসে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই যে স্বৈরাচারী ফ্যাসিবাদী অবস্থা এখন চলমান রয়েছে, এটিকে যদি আমরা এখন সবাই মিলে
এর পতন ঘটাতে পারি, তাহলেই বাংলাদেশের সুশাসন, মূল্যবোধ এবং মানবিকতা ফিরে আসবে। আমাদের সঙ্গে যেসব দর্শকবৃন্দ আজকে যুক্ত হয়েছিলেন, আমাদের আলোচনা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং মিডিয়া সেলের ফোকাল পয়েন্টের আজকে 62তম পর্ব শেষ হলো। আমাদের পরবর্তী পর্ব দেখবার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও হিংসার রাজনীতি বিষয়ক ফোকাল পয়েন্টের এই পর্ব আজকে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।